এগিয়ে আসছে নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর নানা তৎপরতা বাড়ছে। জোট গঠন, জোটে কারা থাকবেন, জোটে ডাকা হচ্ছে কি হচ্ছে না, এই নিয়ে মান অভিমান সবকিছুই চলছে। এর মধ্যেই রোববার এনসিপি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি জোট তারা গঠন করেছেন, আত্মপ্রকাশ করেছেন। জোটবদ্ধভাবে তারা নির্বাচন করবেন। এছাড়া বিএনপির সঙ্গে যারা জোট গঠন করতে চেয়েছিলেন, বিএনপির সঙ্গে সমমনা দলগুলো যারা বিএনপির কাছ থেকে আসন চান, এমন দলগুলোর দূরত্ব বাড়ছে এবং একটা ক্ষোভ তারা প্রকাশ করেছেন বিভিন্নভাবে, বিশেষ করে গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য যেই দলগুলো রয়েছে 12 দলীয় জোটের যারা ছিলেন তারাও। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন RICST জনতন্ত্র গণতন্ত্রে, আর আপনাদের সঙ্গে আছে শেখ জায়েদ। পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। আমার ডানে আছেন জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, কেন্দ্রীয় সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিএনপি, খাগড়াছড়ি থেকে এবার নির্বাচন করছেন ধানের শেষ প্রতীকে। আর সর্বডানে আছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়কারী রাষ্ট্র সংস্কার আন্দোলন, সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন। স্বাগত আপনাকেও। শুরু করতে চাই, আজকে আপনারা জোট গঠন করেছেন জনাব হাসনাত কাইয়ুম, সেখানে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি, এই তিনটি দল আলোচনায় ছিল, গণ অধিকার পরিষদ এবং আপ বাংলাদেশ। আপনাদের এই জোট গঠন প্রক্রিয়ায় দুটি দল আলোচনায় থাকার পর বাদ কেন গেল, এবং আপনারা আসন বন্টন বাকি বিষয়গুলো নিয়ে কি ভাবছেন? নিশ্চয়ই জোট গঠনের আগেও ভেবেছেন, আমাদেরকে যতটুকু বলতে পারেন একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাদের এবং আমাদের সহ আলোচক এবং যারা শুনছেন। প্রথমত নতুন জোটের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের নাম থেকে আপনি বুঝতে পারেন যে আমরা গণতান্ত্রিক সংস্কার জোট যেটা করলাম এবং আমাদের যে রাজনীতি, আমরা বাংলাদেশে এই রাজনীতিটা গত 15 বছর ধরে করার চেষ্টা করেছি। আমরা গণতান্ত্রিক আইন এবং সংবিধান আন্দোলন করেছি। প্রথমে 2016 সালে আমরা রাষ্ট্রচিন্তা নামে একটা সংগঠন করেছি। 2021 সালে এসে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন গঠন করেছি। এই পুরো জার্নিটার মধ্যে আমাদের ফোকাস একটা জায়গাতেই ছিল যে এই রাষ্ট্র এবং সংবিধানের সংস্কার লাগবে। কারণ এই রাষ্ট্র এবং এই সরকার ব্যবস্থা এমন একটা পদ্ধতি দিয়ে পরিচালিত হয় যেখানে আপনি যত দেশপ্রেমিক লোককেই, যত ভালো নেতাকে আপনি ওই রাষ্ট্র পরিচালনার জন্য দেন, তিনি আসলে ওইখানে ক্ষমতায় যাওয়ার আগে যে চরিত্র, যে বৈশিষ্ট্য নিয়ে থাকেন, ক্ষমতায় যাওয়ার পরে সেটা আসলে হারিয়ে ফেলেন। এবং সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছিল কেবলমাত্র দলগুলিকে দোষ দিয়ে লাভ নাই, এই দোষের একটা বড় অংশ হচ্ছে ওই কলোনিয়াল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছে। তো সেই জায়গা থেকে আমরা এই রাষ্ট্র সংস্কারের উপরেই ফোকাস করেছিলাম। এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই রাষ্ট্র সংস্কারের দাবিটা আসলে জোরালো, মানে এটা রক্তের উপর দিয়ে আসলে মূল দাবিতে পরিণত হয়েছিল। এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হিসেবে রাষ্ট্রের সংস্কার লাগবে, এই জায়গাটাই আসলে দাঁড়াইছিল। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে আসলে আমাদের আজকে আমরা বলছি যে আমাদের যারা তরুণরা, তাদের কতগুলো ভুলভ্রান্তি, আমাদের নিজেদের আসলে দায়িত্বশীল যে রাজনীতি করার কথা, যতটা যোগ্যতা দক্ষতার সাথে পারা উচিত ছিল, আমাদের ওইগুলিতে ঘাটতি আছে, আমাদের সামর্থ্যের ঘাটতি আছে। সেসব মিলে আসলে এই রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা ক্রমশ আপনি দেখবেন যে কোনো একটা সাধারণ নির্বাচনের সময় যেরকম হয় ক্ষমতা বদলের নির্বাচন, সেরকম একটা জায়গায় আসলে এটা রিডিউস হয়ে যাচ্ছিল। এটা নামতে নামতে এটা কেবলমাত্র একটা সরকার কারা গঠন করবে এরকম একটা প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতার জায়গায় এসছে। কিন্তু আমরা মনে করি, আপনি ধরেন 52 ভাষা আন্দোলনের পরে 54-তে যে নির্বাচন হয়েছে, ওইখানে মুসলিম লীগের ধরাশায়ী অবস্থা হয়েছে। নুরুল আমিন সাহেব আপনাদের বয়সের তরুণদের কাছে আসলে হেরেছেন। 69-এর অভ্যুত্থানের পরে 70-এর নির্বাচনে 69-এর অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই স্বায়ত্তশাসন, সেটাকে আসলে লিগ্যালাইজ করার জন্য মানুষ দল মত নির্বিশেষে তখন আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এমনকি 90-এর অভ্যুত্থানের পরে ওয়াদুদ ভাইদের যে পার্টি তুলনামূলকভাবে অনেক দুর্বল, কেবলমাত্র ছাত্র সংগঠনের উপরে দাঁড়ানো, সমস্ত প্রেডিকশন ছিল যে আসলে আওয়ামী লীগ সরকার গঠন করবে। কিন্তু যেহেতু আন্দোলনে তারা আপসহীন একটা ভূমিকায় ছিলেন এবং একটা সামরিক শাসন বিরোধী আন্দোলনের পর একটা গণতান্ত্রিক পথে যাত্রা করবে, মানে কেবলমাত্র পাওয়ার ট্রান্সফার না, এর একটা পলিটিক্যাল চেঞ্জ, এরকম আকাঙ্ক্ষা ছিল। সেই জন্য দেখবেন সেই নির্বাচনে বিএনপি আসলে সরকার গঠন করেছে। 24-এর যে অভ্যুত্থান,
24-এর অভ্যুত্থানের পরে 26-এরই নির্বাচন, এরকম একটা পলিটিক্যাল নির্বাচন হওয়ার কথা, যে নির্বাচনের ভেতর দিয়ে 24-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আসলে বাস্তবায়ন হবে। কিন্তু আমরা দেখছি যে আসলে এটা নিজেদের গায়ের উপরে আসে। যখন নির্বাচন যত ঘনিয়ে আসছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, তারা আসলে এই নির্বাচনকে সামনে রেখে আলোচনাটা, কার সাথে কয়টা দল কয়টা মানে সিট পাবে, কোন দলকে কয়টা আসন দেওয়া হবে কি দেওয়া হবে না, কোনো ধরনের রাজনৈতিক আলোচনা ছাড়া নির্বাচনে সিটের সমঝোতা, আসন সমঝোতা, এবং এটা ভদ্রভাবে বলতেছেন তারা যে আমরা কোনো জোটের আলাপ করছি না, আমরা আসন সমঝোতার কথা বলছি। আমাদের জায়গায় আমি যেরকম গণতন্ত্র মঞ্চে আমরা বলছিলাম, বিএনপির একটা লিয়াজু কমিটি আছে আমাদের সাথে ছিল, আমি গণতন্ত্র মঞ্চ ছেড়ে আসার আগে আমি ওইখানে সমন্বয়কের দায়িত্ব পালন করতেছি। আমি বিএনপিকে বলছিলাম যে আপনাদের সাথে প্রথমত আসলে রাজনৈতিক আলোচনা হইতে হবে, রাজনৈতিক সমঝোতা হলে আমি এক সিটেও আপনাকে সমর্থন করতে পারি, আর রাজনৈতিক সমঝোতা যদি না হয় আমাকে সমস্ত সিট দেওয়ার পরে আমরা যাব না, রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা ওই আন্দোলন ইয়েতে আলোচনায় যাব না। এবং আজকে এখানে বলেই দিই, আপনি যেটা বলতে বলেন, আমাদের এখানে যখন বিএনপি আসলে অন্তত কত সিট লাগবে না হইলে আসলে আলোচনাটা করা যাচ্ছে না, সেই সময়ে আমি যেহেতু গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ছিলাম, আমি তাদেরকে বলছি যে আপনারা যে সমস্ত দল আছেন তাদের যে আসন চাওয়া আছে সেইটা আপনারা ওইখানে দিতে পারেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আমরা কোনো আসন চাই না, কারণ আমরা রাজনৈতিক আলোচনা ছাড়া আসন সমঝোতার জন্য আসলে বিএনপির সাথে নির্বাচন করব না। রাজনৈতিক আলোচনা তো সংস্কারের জন্য, সংস্কারের জন্য, সেটা কি যে সংস্কারের জন্য ঐকমত্য কমিশনের শেষ দিন পর্যন্ত আমি সালাউদ্দিন ভাইকে অনুরোধ করছিলাম যে আপনারা এই যে ধরেন আপার হাউসে পিয়ারটা মানা হচ্ছিল না, আমরা বলছিলাম যে সমস্ত হাউসের পক্ষ থেকে আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে আপনারা আপার হাউসে পিয়ারটা মানেন, অন্যরা যেটা মানতেছেন আমরা সেগুলি মানাই, তাইলে ওইখানে একটা সমঝোতা হইলে আজকে আসলে যে অবস্থাটা দাঁড়াইছে রাজনীতিতে, যে বিভাজনটা, এই বিভাজনটা হইতো না। একটা সমঝোতা তো হয়েছিল শেষ পর্যন্ত, একটা সমঝোতা হয়েছে, যেটা আপনি দেখেন যে এই সমঝোতার ফল কি হয়েছে। ঐকমত্য কমিশন নিজে আরেকটা চতুরতা করছে, করে 14 পর্যন্ত বিএনপি সমঝোতায় আসছে, তার চেয়ে বেশি আপনি তার ঘাড়ে চাপাই। এই সংস্কার প্রশ্নে আপনার সাথে আরো কথা বলবো, কিন্তু আপনার কাছে জানতে চাই যে আপনাদের যে জোট গঠন প্রক্রিয়া, এটা আমাদের এই জোট গঠন প্রক্রিয়ার মধ্যে আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু এখানে গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ এদের নিয়ে আলোচনা হচ্ছিল, এরা বাদ পড়লো কোন ক্যাটাগরিতে, বা এরা না আগ্রহী ছিল না কোনটা? না, গণ অধিকার পরিষদ শেষ পর্যন্ত ধরেন গতকালকে 12টা পর্যন্ত তারা আসবে না। ওনাদের একটা দাবি ছিল যেটা জোট না, একটা পার্টি হলে ওনারা আসলে কনফিডেন্ট ফিল করে। শুধুমাত্র জোট গঠনের জন্য আসলে তারা বিএনপির সাথে যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেখান থেকে ছেড়ে আসাটা তাদের কাছে যথেষ্ট মনে হয় নাই। আর আপ বাংলাদেশের ব্যাপারে হয়েছে, আপ বাংলাদেশ এবং এনসিপি একসাথে পার্টি করতে গিয়ে তাদের মধ্যে এক ধরনের বিভেদ হয়েছিল। সেই বিভেদটা টপার যারা এনসিপির মূল নেতৃবৃন্দ এটাকে মেনে নিতে চেয়েছিলেন, কিন্তু এটা এক্সিকিউটিভ কমিটিতে আসলে ইসিতে ওরা পাশ করাইতে পারে নাই। ইসি বড় আকারে আসলে আপ বাংলাদেশের সাথে ঐক্য করার ব্যাপারে আপত্তি জানিয়েছে। আরো বিস্তারিত জানবো আপনার পরবর্তী প্রক্রিয়া কি আপনাদের। জনাব ওয়াদুদ ভাই, আপনার কাছে আসতে চাই। নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে সমমনা দলগুলোর একটা দূরত্ব এখন দেখা যাচ্ছে, এবং নিজ নিজ অবস্থান থেকে, যেমন লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান কথা বলেছেন, সাইফুল হক তিনিও কথা বলেছেন, আপনারা কিছু আসন রেখেও দিয়েছেন তাদের জন্য, কিন্তু এটিকে যথেষ্ট মনে করছেন না হয়তো তারা, অথবা যেহেতু স্পেসিফিক বলছেন না, আসলে আপনারা করছেনটা কি একটু যদি বলেন। আসলে আমরা তো সবার সাথে, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করেছিল সবাইকে নিয়ে আমরা ইলেকশন করতে চাই। আর আমরা তো ঘোষণায় দিয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণায় দিয়েছে যে নির্বাচন পরবর্তীতে আমরা জাতীয় সরকার গঠন করব। তো সেই হিসাবে ওনাদের সাথে আমাদের সমঝোতা হওয়াটাই স্বাভাবিক। সমঝোতা এখনো যে ভেঙে গেছে তা না, সমঝোতা হবে। আমরা তো কিছু সিট রেখে দিয়েছি, এরপরে যদি আরো 2-1টা সিটের প্রয়োজন পড়ে সেটা সেখানে অ্যাকোমোডেশন করে নিশ্চয়ই আমাদের পার্টি একটা ব্যবস্থা করবে। এখন প্রশ্ন হলো, একটা জায়গায় সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো যে কি আরপিওতে বলা হয়েছে যার যার প্রতীক নিয়ে ইলেকশন করতে হবে। এমন আমাদের শরিক দল আছে যারা হয়তো নিজেদের প্রতীকে ইলেকশন করলে সেখানে ভরাডুবি হওয়ার সম্ভাবনা আছে। যদি দানিশ প্রতীক নিয়ে ইলেকশনটা করা যেত তাহলে চোখ বন্ধ করে ওদেরকে দেওয়া যেত। যেমন জামাত ইসলাম যখন আমাদের সাথে শরিক দল হয়ে কাজ করেছে,
নিজামী, মুজাহিদি, এই যে ডক্টর শফিক বর্তমান সভাপতি, এরা সবাই ধানের শীষের মার্কা নিয়ে। 2018 সালে প্রতীক ছিল না, মানে নিবন্ধনই ছিল না তাদের, তারা আপনাদের ধানের শীষ নিয়ে করতে বাধ্য হয়েছে। এর আগেও করেছে না, আগের বার ওরা দাঁড়িপাল্লাই করেছে, আপনারা আপনার প্রার্থীরা আপনাদের ওই আসনে ধানের শীষ প্রতীক দেয়া হয়নি। আচ্ছা, জি। তো আমাদের প্রতীক নিয়ে যেমন তাদের ইলেকশন করাতে সহজ হয়েছে, তো এই এখনকার শরিক দলগুলোর প্রতীক পরিচিত নয়, পরিচিতি কম বা ম্যান পাওয়ার কম, তো এই অবস্থায় যদি আপনার মানে ওদের নিজস্ব প্রতীক দেওয়া হয়, তাহলে ধানের শীষের বা বিএনপির নেতাকর্মীরা বা সাধারণ সমর্থকরা যেভাবে লুফে নেওয়ার কথা, ওখানে ওদেরকে খাওয়ানোটা, ওখানে ওদের মধ্যে এই জিনিসটা ঢুকানোটা অনেক টাফ। সেজন্য আমরা একটু ভেবেচিন্তে আগাচ্ছি যে শরিক দলের যে প্রার্থীকে আমরা ভোট মানে প্রার্থী দেব, তার ব্যক্তি ইমেজে যেন একটা কিছু, তার পার্টি ইমেজও কিছু কাজ করে। আমরা তো ব্যাকআপ দেবই পেছন থেকে, এটা যেন পরিপূরক হয় একে অন্যের। সেই ক্ষেত্রে আমরা একটু সময় নিচ্ছেন, সময় নিচ্ছি, বিবেচনা করছি। এই সময় নেওয়াতে কি অসন্তোষ বাড়ছে না? এবং এই আমরা যেটা দেখছি আর কি, এটা কমাতে কি করছেন? এটা কমানোর জন্য আলোচনা চলছে। আর অনেকেই হয়তো একটু করে প্রকাশ করছে বার্গেনিং এর জন্য, বার্গেনিংটা যেন আরো করা যায়। কেউ একটা সিটের অধিকার রাখে, একটা সিটের যোগ্য উপযুক্ত, তারা যে 3টা 5টা 7টা সিট চাচ্ছে, এই জায়গায় যেন অন্তত 2টা 3টা সিটও যদি পায়, এই জন্য কিছু আবদার করে না বড় ভাইদের কাছে। ছোট ভাইরা তো এমনি আমরা আবদার করি না, ছোট ভাইরা ছোটবেলায় যে ভাইয়া তুমি আমার জন্য এটা করতে হবে, না করলে এটা হবে সেটা হবে। তো এখন ওরা তো আমাদের ভাই, জি, তো ভাই হিসেবে তো আমাদের কাছে আমরা বড় দল আবদার করতেই পারে না। এখন আপনাদের কি মানে এই দলগুলোর সাথে জোটবদ্ধ নির্বাচন হবে না আসন সমঝোতা হবে, কোনটা হবে? জোটবদ্ধ নির্বাচন বলতে তো মার্কা নিয়ে হবে না, যেমন ওনারা একটা জোট করেছেন, তো মানে এখন যেটা হচ্ছে অন্য একটি গ্রুপ যেটি আছে জামায়াতের নেতৃত্বাধীন 8 দল, তারা বলছে ভাষা যে আমরা কোনো জোট না, আমরা আসন সমঝোতা করছি। এখন আপনাদেরটা কি হবে? যে আমাদের তো আসন সমঝোতা হবে, আসন সমঝোতা, কিন্তু ওনারা তো জোট বলে মাঠে আছে, আবার সবিরোধী হয়ে গেল না। ওনারা 8 দলীয় জোট বলে মাঠে করছে, সংগ্রাম করছে, লড়াই করছে, একদিকে কমিশন চাচ্ছে, একদিকে আবার আন্দোলন করছে, আবার ভোটে নেমে গেছে 1 বছর আগে। তাহলে এই যে দ্বিচারিতা জামাতের বা স্ববিরোধিতা, আমরা তো সেটা করছি না, আমরা সেটা করব না। যেমন আমরা জাতীয়তাবাদী দল করলাম, আমাদেরকে মারলেও বলছি জাতীয়তাবাদী, আমাদের কাটলেও বলছি, জেলে নিলেও বলছি, আমাদের ইলিয়াস আলীদের মতো লোকেরা গুম হওয়ার পরেও বলছি। আর ওরা তো আওয়ামী লীগের সাথে মিলেমিশেই কাজ করেছে গত 7-8 বছর। মানে ওনারাও আসন সমঝোতা, আপনারাও আসন সমঝোতা। আমরা আসন সমঝোতা যাচ্ছি। তাহলে এই যে এখন যে অস্থিরতাটা দেখা যাচ্ছে, এটা কেটে যাবে দ্রুত? অবশ্যই, যে কোনো জিনিসই তো একটু বার্গেনিং হয়, একটু তো হয়, সহজে তো অনেক কিছু হয় না, এটা কেটে যাবে। এটা যারা আজ ছিল তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন আপনি? আশা করি আমরা সন্তুষ্ট করতে পারবো, তো 100% না পারলেও 90% সন্তুষ্ট করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আসতে চাই আপনার কাছে হাসনাত কায়ুম, সেটি হচ্ছে আজকে আমরা যেটি দেখেছি, নিজের নির্বাচনী এলাকায় তোপের মুখে পড়েছেন এবি পার্টির জনাব বেশের ফুয়াদ তিনি, এবং ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে, একরকম মারমুখী অবস্থা আমরা দেখেছিলাম ভিডিও ফুটেজে। সেখানে একটা সেতু উদ্বোধন ছিল, জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান সেখানে গিয়েছিলেন, এবং সেখানে চাঁদা একটা প্রসঙ্গ আসে। চাঁদা নিয়ে কথার এক পর্যায়ে বিএনপি সমর্থিত কিছু লোক জানতে চেয়েছেন যে কোথায় কিসের চাঁদা, এবং এগুলো নিয়ে বাকবিতণ্ডা হয় সেখানে, এবং একটা মিছিলে আমরা দেখেছি। মানে দেখতে অনেকটা মবের মতোই মনে হয়েছে, যে এই ধরনের মানে মবটা কি সহজ হয়ে যাচ্ছে কিনা? এটা আসলে দুর্ভাগ্যজনক আমি মনে করি। বাংলাদেশে এই অবস্থায় আমাদের একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন করা লাগবে। এইটা ধরেন, এইটার দায় দায়িত্ব হচ্ছে আসলে সবচেয়ে বেশি, এই যে ওয়াদুদ ভাই যেটা বললেন যে ওনারা বড় দল হিসেবে দায় দায়িত্বটা ওনাদের বেশি। উনি বলেছেন বড় ভাই, বড় ভাই ধরেন, আমি তর্ক করছি না, আমি ধরে নিচ্ছি ওনারা বড় ভাই, ওনারা বড় দল, যেভাবেই হোক, এটা বাস্তবতা। সেই জায়গায় দায় দায়িত্বের জায়গাটাও আসলে ওনাদের বেশি। কিন্তু এবং এই ইলেকশনটা যদি কোনোভাবে অ্যাকসেপ্টেবল না হয়, এই ইলেকশন নিয়ে যদি আসলে প্রশ্ন থাকে এবং আন্দোলনের শরিকদের সাথে যদি আসলে দূরত্ব এরকম বাড়ে, তাহলে যে জামাত ইসলামীর কথা বলা হচ্ছে, তারা দেখেন একদিকে তাদের মধ্যে যে সমস্ত বিরোধ ছিল, সেই বিরোধ কিন্তু তারা অনেক বেশি কমিয়ে
যারা জন্মগত বিরোধিতার মধ্যে দিয়ে আছেন, ঈমান আকীদা নিয়ে যাদের বিরোধ আছে, তারা এসে কিন্তু নির্বাচনের সময় তাদের বিরোধ কমিয়ে ফেলছেন। আর বিএনপির সাথে যারা লড়াইয়ের সময় ছিল, রাজপথে যারা আসলে হামলা মামলার শিকার হচ্ছে, যেমন ধরেন আমি আজকে দুইটা জিনিস আমি অ্যাটেন্ড করেছি। জি, জেএসডির লক্ষ্মীপুরে আসম রবের যে আসন, সেইখানে এবার নির্বাচন করছেন তার স্ত্রী তানিয়া রব। গতকাল সন্ধ্যায় সেই তানিয়া রবের অফিস ভাঙচুর করা হয়েছে এবং তাদের দিক থেকে অভিযোগ হচ্ছে, অভিযোগ পাল্টা অভিযোগ আছে, কিন্তু তাদের অফিস যে ভাঙচুর করা হয়েছে এটা সত্য। এখন এটার উৎস নিয়ে হয়তো বলতে পারেন যে আমি রোববার পার্টির লোকজন উস্কানি দিচ্ছে, ক্যারেক্টার দিচ্ছে, কিংবা ধরেন ফুয়াদের বেলায় এরকম হইতে পারে যে তার বাচনভঙ্গি তার ভাষা নিয়ে হতে পারে, কিন্তু এক একটা জিনিসের এক একটা সীমা আছে। আমি যদি উস্কানি দিই, আপনি আমাকে কি আসলে আমার ঘরে এসে মারবেন, আমার অফিস ভেঙে দিবেন? আমি যদি আমার বাচনভঙ্গি খারাপ হয়, তাহলে কি আপনি আসলে আমাকে পাবলিকলি হেনস্থা করবেন মব নিয়ে? এই বাংলাদেশটা কিন্তু আমরা চাই নাই, এবং এটা যে চাই না এটা প্রমাণ করার জন্য ওনারা 15 বছর ধরে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, আমরা এটার সাথে যারা ছিলাম তারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছি। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দেশের তরুণরা, তারা অকাতরে জীবন দিচ্ছে, এবং এটা জীবন দেওয়ার ধারাটা এখনো পর্যন্ত শেষ হয় নাই। কয়েকদিন আগেও একজন গুলিবিদ্ধ মানুষ মারা গেছেন, তার মানে হচ্ছে এখনো পর্যন্ত মৃত্যুর মিছিলটা থামে নাই। পথে ঘাটে এখন আপনি দেখবেন হাত নাই, পা নাই, চোখ নাই, এরকম আহতরা আমাদের আছে, আমাদের বীর যোদ্ধারা, যাদেরকে আমরা এখনো পর্যন্ত পুনর্বাসন করতে পারি নাই। এরকম একটা অবস্থার মধ্যে আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র আছে, আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র আছে, আমরা এটা পরিষ্কার দেখতে পাই। মানে বাংলাদেশ একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে, এবং এই জন্য আমাদের একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন লাগবে, সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন এই জন্যই আরও বেশি করে লাগবে। সেই সময়ে যদি আসলে বিএনপির মতো দল এইটুকু আসলে গণতান্ত্রিক আচরণ করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের জন্য আসলে দুর্ভাগ্য, আরও বেশি দুর্ভাগ্য অপেক্ষা করতেছে। আমরা আশা করব যে এই রকম, যেহেতু ওনারা দাবি করেন বড় দল, আমরা আশা করব যে বড় দায়িত্বশীলতা নিয়ে উনি যেরকম মনে করছেন যে আসলে শরিকদের সাথে ওনাদের দূরত্ব কমে যাবে, যারা আক্রান্ত হয়েছে, যাদেরকে আসলে বিভিন্ন রকমের আক্রমণের শিকার হয়েছে, আমরা আশা করব যে তাদের সাথে ওনারা এই যারা এগুলির জন্য দায়ী, সব লোক করে না, 2টা 4টা 5টা লোক করে, এবং পুরো দলকে এটার দায়িত্ব বহন করতে হয়। তো আমি মিস্টার তারেক রহমানকে এই কথা বলছিলাম এর আগে, যে আপনার এগুলি যদি আপনি আসলে ইয়ে করতে না পারেন, তো পুরো দেশ আসলে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এটার দায়িত্ব আসলে এককভাবে আপনাকে অনেকটা বহন করতে হবে। আপনার লোকদেরকে যদি আপনি কন্ট্রোল করতে ফেল করেন, দায়িত্ব কিন্তু বহন করতে হবে নেতৃত্বকে। সেটার জন্য আপনার অবস্থা আজকেও আমি বলতে চাই, অদূত ভাইরা এখানে আছেন, বিএনপির লোকজন আছেন, তানিয়া রবদের এখানে যে আক্রমণ করা হয়েছে, কিংবা আসলে ফুয়াদদের সাথে যে আক্রমণ করা হয়েছে, আমরা প্রত্যেকে আন্দোলনের মধ্যে একেবারে সামনের সারির মানুষ ছিলাম এরা, এবং এটা বলতে দ্বিধা নেই। 28 তারিখের পরে যখন বিএনপিকে আসলে মাঠে নামতে দেয় নাই, 29 তারিখের থেকেই কিন্তু আমরা মাঠে, গণতন্ত্র মঞ্চ কিংবা এবি পার্টি, এরা কিন্তু মাঠে ছিলাম আমরা। তো ওই দুর্দিনের সঙ্গীদের সাথে আসলে এত দ্রুত এরকম আচরণ করা ঠিক হবে না। ধন্যবাদ আপনাকে জনাব অদূত ভাই। আপনার কাছে জানতে চাই, উনি একটা কথা বলেছেন যে এই সময়টিতে এসে আসলে আপনার আন্দোলনের সহযোগীদের সঙ্গে সমঝোতা বা দূরত্ব মানে একেবারেই কমে যাওয়ার কথা, সেইখানে এখন বাড়ছে, এবং উল্টো উদাহরণ দিয়েছেন যে জামায়াতের সঙ্গে যারা সমঝোতায় আছে তারা অনেক কিছু বিসর্জন দিয়ে একতাবদ্ধ হয়েছে। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে আপনাদের দল বড় হিসাবে মনোনয়ন প্রত্যাশী অনেক বেশি থাকে এবং প্রত্যেকেরই আলাদা অনুসারী থাকে। আজকেও গাজীপুরে আমরা দেখেছি 2 পক্ষের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন, 10 জনের মতো আহত, এটি সন্ধ্যার দিকের ঘটনা। তো এই ঘটনাগুলোতে আপনাদের পক্ষ থেকে আমরা বহিষ্কার ছাড়া মানে আর কিছু দেখি না, এবং এইটাই বোধহয় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার সুযোগ আপনাদের। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা কি পাচ্ছেন আপনারা এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে, এবং নির্বাচন পর্যন্ত আপনাদের এই বঞ্চিত যারা, তাদেরকে কিভাবে আপনারা থামাবেন? দেখুন, এত বড় একটা দল, আমাদের এক একটা আসনে 20-30 জন প্রার্থীও আছে, তো কিছু তো অসন্তোষ হবেই, এটা অত্যন্ত স্বাভাবিক। বাংলাদেশের রাজনৈতিক পলিটিক্যাল কালচার থেকে আমরা বেরিয়ে যেতে চাচ্ছি, কিন্তু একদিনে তো হুট করে বেরিয়ে যাওয়া যায় না। আপনি আওয়ামী লীগের মধ্যেও অনেক বিরোধ ছিল, যেমন ধরেন আমু
তোফায়েল, এরাও তো অনেকটা কুণ্ঠাস অবস্থা, একটা বিরোধী অবস্থানে ছিল। কিন্তু বিএনপির মধ্যে ওরকম বিরোধ নেই। বিরোধ হলো যে আসন কাকে দিল আমি পেলাম না, একটা ক্ষোভ, একটা অভিমান। এই অভিমানটা যখন তারা বিক্ষোভে পরিণত করছে বা একটু ক্ষোভ প্রকাশ করছে, তখন লেগে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে মিলিয়েও যাবে। এবং দেখেন যতগুলো আসনেই এটা হয়েছে, অনেকগুলো আসন কিন্তু এখন এই ক্ষোভ বিক্ষোভটা মিলিয়ে গেছে। এক দুটো আসনে হয়তো আছে। তো এটা একটা স্বাভাবিক বিষয়। এটা বিচ্ছিন্ন নির্বাচন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নির্বাচন আস্তে আস্তে না, নির্বাচন আসার অনেক আগে ঠিক হয়ে যাবে। এটাকে আমি বড় আকার দেখছি না। আমাদের দেশের পলিটিক্যাল কালচারই তো আরো খারাপ ছিল। তফসিল ঘোষণার পর এই যে এখন যে দুই গ্রুপ মারামারি লাগলে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকে, আমরা যেটি অভিযোগ পাই, আপনার তফসিল ঘোষণার পরে এটি কি পরিবেশ চেঞ্জ হবে মনে হয়? আমরা আশা করি এখন তো পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী ওরা ওভাবে দায়িত্ব নিচ্ছে না। তফসিল ঘোষণার পরে তার দায়িত্বটা ওদের উপর অনেক বেশি মাত্রা আসবে। আশা করি তখন তারা হস্তক্ষেপ করবে, ভূমিকা রাখবে। একটা বিরতি নিব, বিরতি থেকে এসে আপনার যদি আরো বলার থাকে সেগুলো শুনবো। দর্শক, RICST জনতন্ত্র গণতন্ত্রে কথা বলছিলাম। নির্বাচন ঘনিয়ে আসছে, জোট গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। অনেকের নানা ধরনের পাওয়া না পাওয়ার বেদনা, আনন্দ সবকিছু আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে কথা বলছিলাম। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর সাথে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICST জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম নির্বাচন এবং জোট প্রসঙ্গে। জনাব হাসনাত কাইয়ুম, আপনার কাছে আসতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরবে বিএনপি। দুর্নীতির লাগাম এখন কাদের হাতে? সেটা তো আসলে সবচেয়ে ভালো বলতে পারবেন মিস্টার তারেক রহমান। কারণ উনি যেহেতু বলেছেন, দাবি করেছেন যে ওনারা পাওয়ারে গেলে, তো ওনারা পাওয়ারে গেলে যদি এটা করতে পারেন, তাহলে এখন এটা বোঝা যাচ্ছে যে উনি মনে করছেন না যে লাগাম টানার ক্ষমতাটা ওনার হাতে আছে। এইটা একটা ধরেন ব্যাখ্যা হইতে পারে। আর এমনিতে যেটা ধরেন আমরা সবাই সাধারণভাবে যেটা জানি, যে অভিযোগটা এখন বাজারে চাউর আছে, একটু যে সবাই যেটা মনে করে যে দুর্নীতির ধরেন সাধারণ যে মাত্রাগুলি, দখল, চাঁদাবাজি, মাস্তানি, ছোটোখাটো দুর্নীতি যেগুলি, এগুলি তো এখন ধরেন এক ধরনের একটা ল্যাঙ্গুয়েজ দাঁড়াইছে। তো কি ট্যাক্সি কি টেম্পো স্ট্যান্ড টাইপের যে দুর্নীতি, এরকম দুর্নীতিগুলির সাথে আসলে মোটা দাগে পত্রপত্রিকায় কিংবা এমনিতে সাধারণভাবে প্রচারটা হচ্ছে যেগুলির সাথে বিএনপির কর্মীরা জড়িত। এবং এটা দেখা যায় যখন বিএনপি তার হিউজ নাম্বার অফ মেম্বার্সকে কিংবা লিডার্সকে আসলে তাদের এক্সপেল করতে হয়। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বড় বড় অনেকগুলো দুর্নীতির অভিযোগ আছে। এবং এইটা একদিক থেকে ওনার কথাটা স্ববিরোধী মনে হয় এই জন্যে যে এদের অনেককে আবার তাদের জন্য সুখবর, আপনাদের পত্রিকায় দেখছি আজকে 26 জনের জন্য সুখবর, অমুক দিন 30 জনের জন্য সুখবর, মানে তাদের অনেকের আসলে এক্সপালশন অর্ডার আসলে আবার তুলে নেওয়া হয়েছে। তো এই দুইটা জিনিসের মধ্যে ধরেন আকাঙ্ক্ষা হিসাবে যদি উনি বলে আমি জানি না, কিন্তু ওনাদের যে চর্চা, এই চর্চার মধ্যে এটার কোনো লক্ষণ আমি দেখছি না। কিন্তু দুর্নীতি তো এখনো হচ্ছে। দুর্নীতি এখন তো দুইটা স্কেলে হচ্ছে। বড় স্কেলে যে দুর্নীতিগুলি হচ্ছে এগুলো তো সরকারের সাথে যারা জড়িত কিংবা সরকারের আসলে গুড বুকে যারা আছে, এছাড়া তো বড় আকারের দুর্নীতি করা যায়। কিন্তু লাগাম তো এনাদের হাতে এখন, নিশ্চয়ই এনারা টানছেন না, তাই তো? সরকার যেটা, এই সরকারকে তো আমরা সবচেয়ে ধরেন ওই অর্থে যদি দেখি, তাইলে এর চাইতে অদক্ষ সরকার তো আমরা 53-54 বছরে আসলে দেখি নাই। এর চাইতে অদক্ষ, এর চাইতে ধরেন আসলে অকর্মণ্য, মানে কোনো কিছু নিয়ন্ত্রণ তো দূরে থাকুক, লাগাম আছে কিনা, লাগাম তার হাতে আছে কিনা এটাই তো আমরা দেখি না। জি, ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, যুক্ত করেন, আসলে কি দুর্নীতির কোনো লাগাম আছে যেটি ধরে টানা যাবে? না, লাগাম কোন পর্যায়ে আছে দুর্নীতি? লাগাম বলতে প্রতীকী অর্থে কথাটা ব্যবহার করা। বর্তমান সরকার যেহেতু আইন শৃঙ্খলা থেকে দুর্নীতি কোনোটাই কন্ট্রোল করতে পারছে না, বিএনপি তো পাবলিকলি কমিটমেন্ট একটা দিতে হবে আপনাকে, আপনার অবস্থান কি। বিএনপি সেজন্য চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন এবং বলবেন, আমরা বলছি, যদি দায়িত্ব জনগণ আমাদেরকে দেয়, আমরা অতীতের অভিজ্ঞতা নিয়ে আমরা দুর্নীতিকে মানে কন্ট্রোলে নেওয়ার জন্য, যে জিরো পর্যায়ে আনা হয়তো অল্প দিনে সম্ভব হবে না, কিন্তু এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, এবং সেটা যে কোনো মূল্যে। যেমন আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে যারা যেখানেই ছোট বড় ক্রাইম করেছে, আমরা প্রায় 7,000 লোককে যদি দলীয় শাস্তি দিতে পারি,
তাহলে আমরা সরকারে গেলে কেন 14,000-কে রাষ্ট্রীয় বা সরকারি রাষ্ট্রীয় শাস্তি দিতে পারবো না? আর অপরদিকে দেখেন অন্যান্য পার্টিগুলো, এনসিপি, জামাত ইসলাম, এরা যে বড় বড় ক্রাইমগুলো করেছে বা সামাজিক ক্রাইম করেছে, তারা কিন্তু একজনকেও শাস্তি দেয় নাই। ব্যাপারটা এখানে মৌলিক পার্থক্যগুলো আপনারা এখন থেকে বুঝতে পারেন। দ্বিতীয়ত আমি একটা কথা আপনাদের কথাদের বলবো যে ফুয়াদ সাহেবকে দৌড়াইছে, এখন দোষ হচ্ছে বিএনপির। ফুয়াদ সাহেবের যে লাগামহীন কথাবার্তা বলে, সেখানে গিয়ে তিনি বিএনপিকে চাঁদাবাজ হিসাবে বক্তব্য দিয়েছে, উল্লেখ করছে। চাঁদাবাজ যদি বিএনপি ধরেও নিলাম করে থাকে, কোন পার্টি করে নাই? ওনার জন্ম যে পার্টি, উনি তো শিবির থেকে আসছে। শিবির থেকে আসার পরে সেই পার্টির চাঁদাবাজিটা তো উনি বলছেন না। তারপরে উনি যেভাবে লাগামহীন কথা বলেন, সেনাবাহিনীকে বাংলাদেশের চাকর বাকর ইত্যাদি বলে এমন তুচ্ছতাচ্ছিল্য করে কথা বললেন, এটা আসলে তো কোনো ভদ্রতায়, সভ্যতায়, রাজনৈতিক পরিভাষায় পড়ে না। আমাদের দেশের প্রজাতন্ত্রের সকল কর্মকর্তাই তো জনগণের কর্মচারী, ঠিক আছে, কিন্তু এটা একদম বলতে হবে তুচ্ছতাচ্ছিল্য করে সেনাবাহিনী আমার চাকর বাকর। এই যে তার ফ্যাটার্ন, তার উগ্রতা, এখানে গিয়ে সে সেটা শো করতে গিয়ে এটা হয়েছে। কিন্তু নিজের প্রবলেমটা সে কিন্তু দেখছে না, তার কি দোষ আছে। রিসেন্টলি তাকে নিয়ে যে কক্সবাজারে যে নেকটারজনক ভিডিও ভাইরাল হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু সে তো আমার মনে হয় অন্য কেউ হলে চুপ হয়ে থাকা দরকার ছিল। মানে ভদ্রতার খাতিরে অন্তত লজ্জায় একদম চুপ থাকার কথা। তো সেটা নিজের প্রবলেমগুলো সে দেখছে না। আর তানিয়া রবের কথা যেটা বলছেন, তার অফিস, এটা একটা স্থানীয় বিরোধ, স্থানীয় গণ্ডগোল, এটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই, স্থানীয় বিরোধ। আর টেম্পো স্ট্যান্ডের ব্যাপারে যেটা ভাই বলছেন বা অনেকে বলে, টেম্পো স্ট্যান্ডটা আসলে হচ্ছে কি, এটা এই যে মানে বট বাহিনীর প্রচারণা। বট বাহিনীর তো যেমন একজন ব্যক্তির 10টা 20টা আইডি আছে, তারাই অপপ্রচার চালাচ্ছে, যেটা আমাদের মহাসচিব বলছেন যে সাইবার অপপ্রচারের সাথে আমরা লড়াই করতে না পারলে পরাজিত হতে আমরা ঠিক উঠতে পারতেছি, তারা এত বেশি প্রচার চালাচ্ছে। আমি টেম্পো স্ট্যান্ডের একটু ব্যাখ্যা দিই অল্প ছোট করে, কয়েক সেকেন্ড। টেম্পো স্ট্যান্ডটা কিন্তু নিলাম হয়, এটা আমরা অনেকে জানি না। টেম্পো স্ট্যান্ড কিন্তু পৌরসভার চেয়ারম্যান, মেয়র অথবা ইউনো এদের থেকে নিলাম নেওয়া হয়। যেমন বাজারটা নিলাম হয়, বিভিন্ন টোলগুলো নিলাম হয়, ব্রিজ নিলাম হয়, আমাদের দাউদকান্দি ব্রিজ যেমন নিলাম হয়, এরকম ছোট আকারে টেম্পো স্ট্যান্ড নিলাম হয়। ওই নিলামটা দেয় সরকারি প্রশাসন। ওই নিলাম নিয়ে যারা টেম্পো স্ট্যান্ডের চাঁদাটা উঠায়, এটা বৈধ, এই টাকাটা পায় সরকারি রাজস্ব খাতে যায়। এখানে হয়তো বিএনপির বেশিরভাগ এলাকাতে হয়তো বিএনপির ছেলেপেলেরা টেম্পো স্ট্যান্ডটা নিলাম নিয়েছে টাকা দিয়া, টাকাটা সরকারি রাজস্ব খাতে জমা হয়েছে ইউনিয়নের মাধ্যমে বা পৌরসভা মেয়রের মাধ্যমে বা ডিসির মাধ্যমে। এখানে একটু পার্থক্য আছে, এটা কেউ খেয়াল করছে না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আবার বিরতির সময় হচ্ছে, দর্শক একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন RSL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। শেষ পর্বে আছি আমরা। জনাব অদূত ভূঁইয়া, আপনার কাছে আসতে চাই। বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে আছেন এভার কেয়ার হাসপাতালে, আপনি নিশ্চয়ই খোঁজ খবর রাখছেন, ওনার সর্বশেষ পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছে। দেখুন, বেগম খালেদা জিয়ার আজকের এই অবস্থার জন্য, এই কষ্টের জন্য, অতীতে যেমন উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন, বলে দিয়েছেন সন্তানকে, ওনাকে নিজেকে, শেখ হাসিনার এই নির্যাতন নিপীড়ন জেলে নিয়ে যে মানে ষড়যন্ত্র ওনাকে নিয়ে করেছে, টর্চার করেছে, সেটার প্রতিফলন হলো আজকের চিকিৎসা বঞ্চিত হলো। একটা অস্বাস্থ্যকর জায়গায় ওনাকে রেখে তিলে তিলে মারার যে চক্রান্ত করেছিল, তারই প্রতিফলন হলো এটা। কিন্তু পক্ষান্তর দেখা গেল, আজকে দেখেন শেখ হাসিনা কোন জায়গায় গেল, আর খালেদা জিয়াকে সারা দেশের মানুষ দোয়া করছে এবং মাথায় তুলে নিল। তো এটাই আল্লাহর প্রতিদান আমরা পেয়েছি। তো ওনার অবস্থা এখন একটু বেটার। ওনার যে সিটি স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যানে পজিটিভ ভালো রিপোর্ট এসছে। ওনার করা হয়েছে, এন্ডোস্কোপি হয়েছে, এন্ডোস্কোপিতে ধরা আসলো যে ওনার যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণটা বন্ধ হয়ে গেছে। আমরা আশা করি আল্লাহর দোয়ায়, মানুষের দোয়ায়, মানুষের এই যে অশেষ রহমত দোয়া, এতে করে উনি আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করছে। তো আমার একটা কথাই আমি সবার কাছে অনুরোধ করব, যে একটা শ্রেণী রাজনৈতিক উদ্দেশ্যে যে অমানবিক আচরণ খালেদা জিয়াকে নিয়ে যে প্রচার প্রপাগান্ডা করছেন, তাকে 100 বার মেরে ফেললেন, আবার 100 বার জীবিত করলেন। সে নাই, সেই ইউটিউবাররা যারা করছেন,
আমি তাদের প্রতি অনুরোধ করব, যদি উনি না থাকতো বিদেশি ডক্টররা কেন বসে থাকবে, আমেরিকান ডক্টর, ইউকে ডক্টর এবং চায়নার ডক্টররা কেন বসে থাকবে, এতগুলো সাংবাদিক কেন বসে থাকবে? তো বুঝেই নিতে হবে, গুজবে কান দেওয়া যাবে না, গুজবে কান দেওয়া ঠিক হবে না, অমানবিক হওয়া যাবে না। এটা করা মানে ওনার প্রতি অমানবিক হওয়া, এই অমানবিকতা থেকে ফিরে আসতে হবে। এটা হচ্ছে আসলে খুব ভালো খবর যেটা ওয়াদুদ ভাই বললো, এটা পুরো জাতির জন্য আসলে খুব একটা ভালো খবর হতে পারে আর কি। আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলেছি যে আজকে খালেদা জিয়া এবং দেশ দুইটা একাকার হয়ে গেছে। ওনার স্বাস্থ্য ঝুঁকিতে, মানে পুরো দেশের রাজনীতি একটা ঝুঁকিতে পড়ে গেছে। আমি একটা জিনিস খুব আমার মনে পড়ে, আমরা একসময় ওনাকে দেখতে গেছিলাম, ওনাকে চিকিৎসার জন্য বাইরে পাঠানোর জন্য আসলে চেষ্টা করা হচ্ছিল, ওনাকে পাঠানো হচ্ছিল না। আমরা তখন গণতন্ত্র মঞ্চ করি, আমরা ওখান থেকে দেখতে গেছিলাম ওনাকে। তো ওনার সাথে বিভিন্ন আলাপ, খুবই সামান্য করে আমাদের আলাপ হয়েছিল। উনি আমাদেরকে একটা কথা বলছিলেন যে আমার কি হবে, আপনাদের কি হবে এগুলি না, আপনারা আগে দেশটাকে বাঁচান, দেশটা বাঁচলে আপনারা যেই মতের রাজনীতি করেন সেটা করতে পারবেন। আমার কাছে এইটাই ছিল মানে ওনার একটা মেসেজ, যেটা আমি পরে টেলিভিশনকে বলছি বিভিন্ন জায়গায়। আজকেও আমার কাছে মনে হয় যে উনি নিজের জীবনের চাইতে দেশটা বাঁচানোকে আসলে উনি বড় করে দেখেছেন। এবং এই দেশের মানুষ এই জন্যে এই প্রথমবার কোনো একজন নেতার প্রশ্নে দল মত নির্বিশেষে সমস্ত মানুষ ওনার জন্য প্রাণ খুলে দোয়া করতেছেন, এবং আল্লাহ হয়তো মানুষের দোয়া আসলে দোয়ার বরকতে ওনাকে ভালোর দিকে নিয়ে আসে। অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম চলমান রাজনীতি, নির্বাচন, জোট গঠন এই প্রসঙ্গে। এই আলাপ চলতেই থাকবে। আগামীকাল নিশ্চয়ই এর সঙ্গে যুক্ত করে অন্য কোনো বিষয় আবার আপনাদের সঙ্গে কথা হবে। আজকের আয়োজন এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন সবাই।